ভাই তুমি কি জানো আর1 ভার্সন 4 এর এমটা যেটা ইন্ডিয়ান মার্কেটে 1,86,000 রুপিতে পাওয়া যাচ্ছে সেটা বাংলাদেশে 6,25,000 টাকা দিয়ে নিতে হচ্ছে। এটা কিন্তু কোনো ভুল না, এটাই আসলে বাস্তবতা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তোমার এই এক্সট্রা টাকাটা কোথায় যাচ্ছে। আমি একদম ক্যালকুলেশন করে তোমাকে সম্পূর্ণ বিষয়টা বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তো আমি আজকে মূলত এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বাংলাদেশে যে সকল ড্রিম বাইক বলতে আমরা চিনি, ইয়ামাহার কয়েকটা বাইক আছে, রয়্যাল এনফিল্ড, দেন হচ্ছে সিএফ মোটো, সকল বাইকগুলোকে আজকে বিস্তারিত আমি দেখাবো। ইন্ডিয়ান প্রাইস দিয়ে হচ্ছে বাংলাদেশের প্রাইস, আর ডিফারেন্সটা এত বেশি কেন, কোনো বাইকে 3 গুণ 4 গুণও পৌঁছে যাচ্ছে। এই ডিফারেন্সটা বেশি হওয়ার কারণগুলোর পিছনে যেই রহস্যগুলো লুকিয়ে আছে আমি সকল কিছু উন্মোচন করব এই ভিডিওর মধ্যে। আর তোমাকে যদি প্রাইস কম্পারিজনটা বুঝতে হয় তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে সিবিইউ, সিকেডি এবং হচ্ছে এসকেডি সম্পর্কে। এখন আসুন আমরা কমপ্লিটলি বিল্ড ইউনিট সম্পর্কে প্রপারলি একটি আইডিয়া নিই। কমপ্লিটলি বিল্ড ইউনিট যেটি, এটি মূলত বাহিরের কান্ট্রিতে সম্পূর্ণ বিল্ড হয়ে একটি বাইক বাংলাদেশের মাটিতে আসে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের সরকার 155% ভ্যাট ওই বাইকের উপরে প্রয়োগ করে। তাহলে দেখুন, একটি বাইক যেই আর1 5 এর ভার্সন 4 এর বর্তমান প্রাইস ইন্ডিয়ান মার্কেটে 186,000 রুপি, বাংলাদেশে যদি বিডিটিতে কনভার্ট করা হয় এর প্রাইস দাঁড়ায় মোটামুটি 2,39,000। আর এই 2,39,000-এর সাথে যদি আমি 155% ভ্যাট প্রয়োগ করি তাহলে এর প্রাইস চলে যায় 6 লক্ষ প্লাস। আর বাংলাদেশ ডিস্ট্রিবিউটর প্লাস তাদের প্রফিট মার্জিনের উপর ভিত্তি করে এর প্রাইস হয়ে দাঁড়ায় 6,25,000 টাকা থেকে 6,70,80,000 টাকা পর্যন্ত। এখন চলুন কমপ্লিটলি যে বিল্ড ইউনিট আরো অন্যান্য বাইক যেমন হচ্ছে সিএফ মোটো, ওরা কিভাবে 3,50,000 অথবা 4 লক্ষ টাকার মধ্যে তাদের 300 সিসি বাইকের প্রাইসটা রাখছে। আমি এর সম্পর্কে আপনাকে বলছি যে সিএফ মোটর এই কিন্তু বাংলাদেশের কোনো ফ্যাক্টরি নেই যে তারা অ্যাসেম্বল করবে বাংলাদেশে এনে। সিএফ মোটর মূলত হচ্ছে চাইনিজ একটি ব্র্যান্ড। সেই চাইনিজ ব্র্যান্ডের সেই চায়নার দেশে তাদের তাদের খরচপাতি বাইকের ম্যাটেরিয়ালস থেকে সকল কিছুই অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক প্রাইস কম হিসেবে তারা পেয়ে থাকে। তো এই সিএফ মোটো বাইকটা যখন বাংলাদেশের মাটিতে আসে তারা মূলত 1,10,000 থেকে 20,000 টাকার মধ্যে এর প্রাইসটা তারা নিয়ে নেয়। বাকি এই 1,10,000-20,000 টাকার সাথে 155% ভ্যাট যখন প্রয়োগ করা হয় তাহলে এর প্রাইস হয়ে দাঁড়ায় 3,10,000 থেকে 20,000 টাকার মধ্যে। আর 3,10,000 থেকে 20,000 টাকা র খরচ বাংলাদেশে একটি বাইক এই সিএফ মোটো বাইকটি আসার। আর এর সাথে ডিস্ট্রিবিউটরদের যে সকল প্রফিট মার্জিন তার সাথে যদি ম্যাচ করিয়ে এরা মূলত 3,50,000 থেকে 4 লক্ষ টাকার মধ্যে এই বাইকটি সেল করে থাকে। একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ইন্ডিয়ানতে কিন্তু তাদের গভর্নমেন্ট থেকে সরাসরি একদম ওয়েবসাইটের মাধ্যমে তারা বলে দিয়েছে তারা কমপ্লিটলি বিল্ড যে ইউনিটটা সেটার উপরে 40% ভ্যাট প্রয়োগ করছে। তার মানে যেই প্রোডাক্টটা যেই বাইকটা বাহিরের কান্ট্রিতে সম্পূর্ণ বিল্ড হয়ে তাদের কান্ট্রিতে ঢুকছে তাকে শুধুমাত্র 40% ভ্যাট প্রয়োগ করতে হচ্ছে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে অর্ধেক বিল্ড হচ্ছে অন্য কান্ট্রিতে এবং বাকি অর্ধেক অ্যাসেম্বল হচ্ছে তাদের কান্ট্রিতে, এই সকল বাইকের উপরে তারা মাত্র 20% ভ্যাট প্রয়োগ করছে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে কমপ্লিটলি নকডাউন সিচুয়েশন, যেটা সম্পূর্ণ র ম্যাটেরিয়ালসটা বাহির থেকে নিয়ে এসে তাদের কান্ট্রিতে অ্যাসেম্বল করছে অ্যাজ লাইক ইয়ামাহা এবং হচ্ছে আরো যাবতীয় যে সকল বাইকগুলো রয়েছে হোন্ডা থেকে আরো যাবতীয় যেগুলো রয়েছে ওগুলো কিন্তু র ম্যাটেরিয়ালস গুলো বাহির থেকে নিয়ে এসে তাদের কান্ট্রিতে অ্যাসেম্বল করছে। আর এই অ্যাসেম্বলের জন্য তারা মাত্র 10% ভ্যাট ট্যাক্স তারা ওই বাইকের উপরে প্রয়োগ করছে। তো এইখানে হচ্ছে মূলত বাংলাদেশ আর ইন্ডিয়ার উপরে এত বেশি ডিফারেন্স হওয়ার জন্যই ইন্ডিয়াতে এত প্রাইস রেঞ্জ কম এবং বাংলাদেশের প্রাইস রেঞ্জ এতটা বেশি। বাংলাদেশে যেখানে কমপ্লিটলি বিল্ড ইউনিটের উপরে 155%-এরও বেশি ভ্যাট প্রয়োগ করা হচ্ছে, সেখানে ইন্ডিয়াতে মাত্র 40% ভ্যাট প্রয়োগ করছে, যার জন্য ইন্ডিয়ান মানুষরা আর1 5 এর মতো এরকম স্পোর্টস বাইক যেটা বাংলাদেশের মানুষের স্বপ্ন হয়ে থাকে, যেটা বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা চায় যে এটা সেই জীবনের একটা সময় সেই মালিকানাধীন করবে, সেই বাইকটা ইন্ডিয়াতে কিন্তু তেমন দেখা যায় না। তাদের ওয়ান কাইন্ড অফ তেমন পরিমাণে ওই বাইকগুলো তারা ওই থেকেও আরো হাই কোয়ালিটি বাইক যেখানে সেম প্রাইসে পাচ্ছে তারা কেন এটা নিবে। তার থেকে বড় বিষয় হচ্ছে বাংলাদেশের যে ইউজড মার্কেট আর1 5 এর, সেই ইউজড মার্কেটটাও কিন্তু ইন্ডিয়ার ডাবল। ইন্ডিয়ার নিউ প্রাইসের থেকে বাংলাদেশের ইউজড প্রাইসের দাম কিন্তু অনেক বেশি। তো এখন চলুন আমরা কমপ্লিটলি নকডাউন সম্পর্কে জেনে আসি।
কমপ্লিটলি নকডাউন এটি সম্পূর্ণই বিপরীত কমপ্লিটলি বিল্ট ইউনিটের সাথে। কমপ্লিটলি বিল্ট ইউনিট যেটা বাহিরের কান্ট্রি থেকে সম্পূর্ণভাবে তৈরি হয়ে বাংলাদেশের মাটিতে আসে, সেখানে কমপ্লিটলি নকডাউন যেই বাইকটি সেটি বাংলাদেশের বাহিরের কান্ট্রিতে সম্পূর্ণ খোলাভাবে আসে। মূলত বলতে গেলে এটা পার্টস পার্টিগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশে রূপান্তর আনা হয় এবং বাংলাদেশে এনে ফ্যাক্টরিতে এটি অ্যাসেম্বল করা হয়। এটি হচ্ছে কমপ্লিটলি নকডাউন ইউনিট। ইন্ডিয়াতে রয়্যাল এনফিল্ডের প্রাইস 1,86,000 থেকে 86,000 রুপি। এই 85 থেকে 86,000 রুপিকে আমি যদি বাংলাদেশের বিডিটিতে কনভার্ট করি তাহলে এর প্রাইস সেম ক্যাটাগরির R15 এর মতনই 2,39,000 রুপি টাকাতে কনভার্ট হচ্ছে। আর এই টাকাটাকে আমি যখন 66% ভ্যাট ট্যাক্সের মাধ্যমে এর উপরে প্রয়োগ করি তাহলে এই বাইকটির প্রাইস হয়ে দাঁড়ায় 4 লক্ষ প্লাস। আর বাংলাদেশের প্রফিট এবং মার্জিনের উপর ভিত্তি করে এই রয়্যাল এনফিল্ডের বাংলাদেশের ডিস্ট্রিবিউটররা তারা মূলত এর প্রাইস 4,20,000 থেকে 70,000-80,000 টাকা পর্যন্ত এক এক সময় এক একটা প্রাইস দিয়ে থাকে। তো এখন যদি আমি ছোট পরিসরে এসকেডি সম্পর্কে বলতে চাই, প্রথমত বলতে হয় যে বাংলাদেশে এসকেডির কোনো ব্র্যান্ড নেই যেটা বাহিরের কান্ট্রিতে অর্ধেক বিল্ড হয় এবং বাংলাদেশে এসে বাকিটা বিল্ড হয়। এই টাইপের কোনো এসকেডি পরিসরের ব্র্যান্ড বাংলাদেশে বর্তমানে নেই। তাই জন্য এই কোনো রিলেটেড ইনফরমেশন আপনাদেরকে আপাতত দিতে পারছি না যে কত পরিমাণে ভ্যাট এবং ট্যাক্স প্রদান করতে হচ্ছে। তো এই হচ্ছে ইন্ডিয়া এবং হচ্ছে বাংলাদেশের প্রাইস কম্পারিজনটা। তাদের দেশে কেন এত কম প্রাইস আর বাংলাদেশে কেন এত বেশি প্রাইস আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন এবং আমার ক্যালকুলেশন অথবা আমার ইনফরমেশনে যদি রং পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি ওটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আপনাদের সাপোর্ট অবশ্যই কাম্য করছি। ধন্যবাদ সবাইকে স্টিল নাও আমার ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।